ওকে, তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আসার কথা ছিল এই রবিবার, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে এই ভিডিওটা রবিবারে আসতে পারেনি। কিন্তু আজকে বছরের শেষ দিন, তাই ভাবলাম এর থেকে আর কী বা ভালো উপায় হতে পারে এই বছরটাকে শেষ করার। কারণ এইটা হতে চলেছে বছরের সেরা 10-এর শেষ পর্ব, মানে পর্ব 6, যেখানে তোমাদের ভোটিং অনুযায়ী এই ভিডিওতে আমরা কথা বলবো এই বছরের সেরা 10 রোমান রিংসের মোমেন্ট সম্পর্কে। কারণ আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে শেষ এপিসোডে আমি তোমাদের কোনো এক ফেভারিট সুপারস্টারের টপ 10 মোমেন্ট নিয়ে কথা বলতে চাই বা বছরের সেরা 10 মোমেন্ট নিয়ে কথা বলতে চাই। আর আমি যেই মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি সেখানে 80%-এর বেশি দর্শক তোমরা রোমান রিংসের নামে ভোট দিয়েছো। তো এই ভিডিওটা হতে চলেছে এই বছরের সেরা 10 রোমান রিংসের মোমেন্টের উপর। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. 10 নম্বরে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা এসেছিল একটা স্ম্যাকডাউনের এপিসোড থেকে, যেখানে আমরা দেখেছিলাম যে রোমান রিংস আর জে উসো আবার ফাইনালি রিউনাইট হয়েছিল, আর রোমান রিংস বলেছিল ইট। কারণ জবের থেকে আমরা দেখেছিলাম যে জে উসো ব্লাড লাইনের থেকে আলাদা হয়েছিল, আর জে উসোর মেন ইভেন্ট জে উসো হয়ে ওঠা শুরু হচ্ছিল, তখন জে উসোর একটা কথা বা একটা ক্যাচ ফ্রেজ যেটা খুব পপুলার হয়েছিল সেটা ছিল ইট। আর আমরা দেখেছিলাম জিমি উসো যখন ইট বলতো বা ব্লাড লাইনের অন্য কোনো মেম্বার যখন ইট বলতো তখন সেটা রোমান রিংস পছন্দ করতো না। তাই রোমান রিংসের জন্য জিমি উসো একটা নতুন ক্যাচ ফ্রেজ নিয়ে এসেছিল যেটা ছিল নো ইট। আর এই বছর রাসেলমেনিয়াতেও আমরা যখন জে উসো আর জিমি উসোর মধ্যে ম্যাচ দেখেছিলাম তখনও সেই ম্যাচটা ছিল ইট ভার্সেস নো ইটের মধ্যে। তো রোমান রিংস যে নিজের মুখ থেকে কখনো ইট বলবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। কিন্তু আমরা দেখেছিলাম যখন আবার আমাদের ওজি ব্লাড লাইনের রিউনিয়ন হচ্ছিল আর ফাইনালি যখন জে উসো রাজি হয়ে গেছিল রোমান রিংসের সাথে কাজ করার জন্য, কিন্তু সে রোমান রিংসের সামনে কিছু শর্ত রেখেছিল যে সে আবার রোমান রিংসের সাথে কাজ করতে পারে, কিন্তু এবার থেকে রোমান রিংসকে তাকে তার মানে যে পর্যাপ্ত সম্মান সেটা দিতে হবে। রোমান রিংস তার উপর দাদাগিরি করতে পারবে না, আর রোমান রিংস অ্যাজ এ ট্রাইবাল চিফ তার উপর হুকুম চালাতে পারবে না, মানে তাকে ভাইয়ের মতো ট্রিট করতে হবে। তো তাহলেই জে উসো আবার রোমান রিংসের সাথে কাজ করতে রাজি হবে। আর তার উত্তরে রোমান রিংস শুধু একটাই ওয়ার্ড বলেছিল যেটা ছিল ইট, আর যার পর পুরো দর্শক ফেটে গেছিল। কারণ রোমান রিংসের মুখ থেকে আমরা কখনো ইট শুনতে পাবো এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। তো এইটা একটা মোমেন্ট ছিল, তাই এই মোমেন্টটাকে আমি এই লিস্টের নাম্বার 10-এ রেখেছি। নাম্বার 9 মানে 9 নম্বরে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা হলো রোমান রিংসের রাসেলমেনিয়া 40 নাইট 2 এর এন্ট্রেন্স। কারণ বর্তমানে আমরা রোমান রিংসকে যে থিম সংটার সাথে এন্ট্রি করতে দেখতে পাই সেটা সবার প্রথম ব্যবহার রাসেলমেনিয়া 40 নাইট 2তেই হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে রোমান রিংস সবার প্রথম এই থিম সংটার সাথে বাইরে বেরিয়ে এসেছিল। এবারের আগের যে থিম সংটা ছিল সেটা তো নিজে থেকেই লেজেন্ডারি ছিল, কিন্তু এই থিম সংটা আরও বেশি অরা ফিল করাচ্ছিল রোমান রিংসের। আর আমরা দেখেছিলাম লাইভ অর্কেস্ট্রা সেটাকে পারফর্ম করছিল রাসেলমেনিয়া 40 নাইট 2তে, মানে একটা আলাদাই মেজাজ ছিল। আর সত্যি কথা বলতে এই থিম সংটা শুনলেও মনে হয় যে কেউ একজন আসছে যাকে সিরিয়াসলি নেওয়া দরকার, বা ফাইনাল বস টাইপের কেউ আসছে। এবার ফাইনাল বস তো রককে বলা হয়, কিন্তু রোমান রিংসের এই থিম সংটা শুনেও মনে হয় যে হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ সর্বের সর্বা হচ্ছে রোমান রিংসই। তো সেই কারণে এই থিম সংটার সাথে রোমান রিংস যখন প্রথম বেরিয়ে এসেছিল সেটাও একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে। হ্যাঁ, সেই রাতটা হয়তো রোমান রিংসের জন্য খুব একটা ভালো মেমোরিতে থাকবে না, কারণ সেই দিনই রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপও হেরে গেছিলো আর কোডি রোডসের স্টোরি কমপ্লিট হয়েছিল। কিন্তু এই থিম সংটা আর এই এন্ট্রেন্সটা যেইভাবে একটা গ্র্যান্ডেস্ট স্টেজে ডেবিউ করেছিল, তো সেটা আমাদের সবারই মনে থাকবে। তো সেই কারণে নাম্বার 9-এ আমি এই মোমেন্টটাকে রেখেছি। নাম্বার 8 মানে 8 নম্বরে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা হয়তো তোমরা প্রতিদিনই দেখতে পাও, আর এই মোমেন্টটাকে আমি আমার চ্যানেলের যে ইন্ট্রো সেখানেও ব্যবহার করি। কারণ এইখানে আমি কথা বলছি সেই মোমেন্টটার যখন আমরা একটা স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলাম রক রোমান রিংসকে অ্যাকনলেজ করেছিল অ্যাজ ট্রাইবাল চিফ, কিন্তু তার আগে আমরা দেখেছিলাম রকের যে ফেমাস ক্যাচ ফ্রেজ যেটা হলো ইফ ইউ স্মেল, ওইটা রক বলতে যাচ্ছিল, কিন্তু সেটা বলার মাঝেই রোমান রিংস রকের হাত ধরে আটকে দিয়েছিল। আর তারপর রোমান রিংস বলল তাকে ট্রাইবাল চিফ হিসেবে অ্যাকনলেজ করতে, আর আমরা দেখলাম রক তাকে অ্যাকনলেজ করলো। তার আগে একটু তাদের মধ্যে টেনশন দেখা যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি রক রোমান রিংসকে ট্রাইবাল চিফ ফ্যামিলি হিসাবে অ্যাকনলেজ করেছিল। তো এই কারণে এই যে মোমেন্টটা ছিল এটা নিজে থেকেই একটা মানে বলা যেতে পারে অন্য লেভেলের মোমেন্ট ছিল, কারণ অডিয়েন্সরাও পুরো শক হয়ে গেছিলো যে এটা কী হচ্ছে, এবার কী হতে চলেছে। কারণ আমরা জানি যে আজ না হয় কাল রক ভার্সেস রোমান রিংসের ম্যাচ তো হবেই, আর এই যে ছোট ছোট কিছু মোমেন্ট যেগুলো সেই ম্যাচের আগে যে ম্যাচটাকে হাইপ করার জন্য মানে বলা যেতে পারে বিল্ড করা হচ্ছে, সেই মোমেন্টগুলো আমাদের মেমোরিতে থেকেই যাবে। এবার সেটা রক রোমান রিংসের ফেস অফ হোক বা এই মোমেন্টটা হোক,
যেখানে রোমান রিংস রককে তার ফেমাস ক্যাচ ফেস, যেটা বলে রক এত পপুলার হয়েছে সেটাই বলতে দেয়নি, তার আগেই হাত দিয়ে আটকে দিয়েছিল, আর রক মাঝপথেই থেমে গেছিল, আর তারপর রক বাধ্য হয়েছিল রোমান রিংসকে ট্রাইবাল চিফ হিসেবে অ্যাকনলেজ করতে। তো এই মোমেন্টটা নিজের থেকেই একটা মানে সেরা মোমেন্ট, আর আমার মেমোরিতে তো অন্তত আছে, আর আমার মনে হয় তোমাদেরও এই যে মোমেন্টটা সেটা অনেক বছর ধরেই মনে থাকবে আগামী। তো সেই কারণে এই মোমেন্টটাকে আমি নাম্বার 8-এ রেখেছি। 7 নম্বরে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটাও রকের সাথে রিলেটেড, আর এইটা তো মনে থাকবে আরও বেশি করে, কারণ রাসেলমেনিয়া 40 নাইট 1-এর মেন ইভেন্টে আমরা যখন রক, রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স আর কোডি রোডসের ম্যাচ দেখেছিলাম, তো সেই ম্যাচের একটা মোমেন্টে আমরা দেখেছিলাম যখন রোমান রিংস কোডি রোডস বা সেথ রলিন্সকে স্পিয়ার দিতে গিয়ে ভুল করে রককে স্পিয়ার দিয়ে দিয়েছিল। আর এই মোমেন্টটা তো মনে থাকবেই আমাদের, কারণ দেখো আমরা আজ অবধি রক ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে পাইনি, অনেকবারই এই ম্যাচটা হবে হবে করেছে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা রোমান রিংস আর রকের সেভাবে ফিজিক্যাল কনফ্রন্টেশন কোনোবারই দেখতে পাইনি, কিন্তু একবার যখন প্রপারলি তাদের মধ্যে ফিজিক্যাল কনফ্রন্টেশন হয়েছিল তো সেটা হলো এই মোমেন্টটা, কারণ এই মোমেন্টেই আমরা দেখেছিলাম ভুল করে হলেও রোমান রিংস রককে স্পিয়ার মেরেছিল। আর এর পরের বছর বা তার পরের বছর যদি ভবিষ্যতে কখনো রক আর রোমান রিংসের ম্যাচ হয়, আমার মনে হয় এই মোমেন্টটাকে তো ডাব্লিউডাব্লিউ প্রোমো বা কোথাও ইউজ করবে, কারণ এই একমাত্র একবারই হয়েছে যখন এদের এই ফিউড চলাকালীন, বা ফিউড বলবো না, এদের এই স্টোরি লাইন বিল্ড আপ হওয়ার সময় রোমান রিংস আর রক অজান্তে হলেও একবার ফিজিক্যাল হয়েছে। তো এই মোমেন্টটা তো নিজে থেকেই স্পেশাল ছিল, কারণ ডাব্লিউডাব্লিউর টপ দুইজন, একজন রক একজন রোমান রিংস, এরা দুজনকে স্পিয়ার মারছে, মানে দুজনকে স্পিয়ার মারছে না, মানে রোমান রিংস রককে স্পিয়ার মারছে। আর রকের তারপর যে এক্সপ্রেশনটা এসেছিল, কারণ রক তো এমনি প্রত্যেকটা মুভকে সেল করতে দারুণ পারে, আর যখন স্পিয়ারটা রক খেয়েছিল তখন রকের যে রিয়াকশনটা এসেছিল, তারপর রোমান রিংস যেভাবে অবাক হয়েছিল, পুরো ব্যাপারটা এই মোমেন্টটাকে স্পেশাল বানায়। তো সেই কারণে আমি আমার লিস্টের নাম্বার 7-এ এই মোমেন্টটাকে রেখেছি। নাম্বার 6-এ আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা তো ডাব্লিউডাব্লিউকে বিজনেসের দিক থেকেও লাভ করিয়ে দিয়েছে, কারণ এই মোমেন্টটা শুধু মেমোরেবল না, এই মোমেন্টটা হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর এই বছরের ইনস্টাগ্রামে সব থেকে বেশি দেখে যাওয়া মোমেন্ট বা বেশি দেখা মোমেন্ট, আর এই মোমেন্টটা ডাব্লিউডাব্লিউকে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন দিয়েছে। হ্যাঁ, আমি এখানে কথা বলছি সেই মোমেন্টারই যেটা আমরা দেখেছিলাম সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের আগে, যখন আমরা দেখেছিলাম রোমান রিংস আর সিএম পাঙ্ক দুজনের শার্ক কেজে আটকে ছিল, আর যখন সিএম পাঙ্ক বেরাতে যাচ্ছিল স্যামিজেনের আগে, তখন রোমান রিংস সিএম পাঙ্ককে আটকে দেয় আর স্যামিজেনকে বলে বেরাতে, আর সিএম পাঙ্ক তারপর অবাক হয়ে যায়। আর এই মোমেন্টটাকে যখন ইনস্টাগ্রাম রিলসে ডাব্লিউডাব্লিউ আপলোড করেছিল তখন সেইটা 100 মিলিয়ন্সের উপরে ভিউ জেনারেট করে ফেলেছিল। তো এর থেকেই বোঝা যাচ্ছে সবাই কত অধীর আগ্রহে রোমান রিংস আর সিএম পাঙ্কের ম্যাচের জন্য অপেক্ষা করছে, আর তাদের মধ্যে একটা ছোট মোমেন্ট এইটাও এত বড় একটা হাইপ ক্রিয়েট করেছে, আর যার ফলে এখন এরকমও শোনা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই বছরের রাসেলমেনিয়ার জন্যই সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচের কথাও চিন্তা ভাবনা করছে। এখনও ফাইনাল হয়নি, কিন্তু হ্যাঁ চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে। তো এই কারণে এইটা থেকেই প্রমাণ হয়েছে এই মোমেন্টটা কত বড় মোমেন্ট ছিল, আর এইটা তো ডাব্লিউডাব্লিউ নিজেও অনেক বছর ধরে মনে রাখবে, আর আমরাও অনেক বছর ধরে মনে রাখবো। তো সেই কারণে আমি আমার লিস্টের নাম্বার 6-এ এই মোমেন্টটাকে রেখেছি। এবার চলে আসা যাক টপ 5-এ, যেখানে 5 নম্বরে আমি রেখেছি রোমান রিংস আর কোডি রোডসের সেই সিনেম্যাটিক প্রোমোটাকে, যেটা হয়েছিল জর্জিয়া টেকের ফুটবল ফিল্ডের মধ্যে। তো আমরা দেখেছিলাম ব্যাড ব্লাডে যখন রোমান রিংস আর কোডি রোডস টিম আপ করেছিল তখন তাদের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়েছিল, যেইটা আমরা দেখেছিলাম যে নর্মাল ডাব্লিউডাব্লিউ স্টেজে হয়নি, সেটা হয়েছিল বাইরে জর্জিয়া টেকের ফুটবল স্টেডিয়াম থেকে। আর সেইখানে রোমান রিংস আর কোডি রোডস যেইভাবে একটা সিনেম্যাটিক প্রোমো দিয়েছিল, সেখান থেকে ডাব্লিউডাব্লিউর একটা নতুন যুগ শুরু হয়ে গেছে। সেখান থেকে বলা যায় ডাব্লিউডাব্লিউ একটা ভিত রেখে দিয়েছে যে ভবিষ্যতেও ডাব্লিউডাব্লিউ এরকম সিনেম্যাটিক প্রোমো আরও করতে পারে। আর এই বছর আমরা আরও অনেক সিনেম্যাটিক প্রোমো দেখেছি, যেমন রিসেন্টলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রোমান রিংসের আরেকটা সিনেম্যাটিক প্রোমো, যেটা হয়েছিল রোমান রিংস আর পল হেমনের মধ্যে, যখন তারা নেটফ্লিক্সে রোমান রিংস আর সোলো সিকোয়ার যে ম্যাচটা হবে সেই ম্যাচটাকে হাইপ আপ করছিল। তাছাড়া আমরা রোমান রিংস, পল হেমন আর সিএম পাঙ্কের মধ্যে একটা সিনেম্যাটিক প্রোমো দেখেছি। তো এই কিছু সিনেম্যাটিক প্রোমো যেগুলোকে ডাব্লিউডাব্লিউ শুরু করেছে, তো সেটার ভিত রেখেছিল ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর কোডি রোডসের এই প্রোমোটা থেকে। আর এই প্রোমোতে তো একটা মোমেন্ট আরও স্পেশাল, যেখানে কোডি রোডস রোমান রিংসের রাস্তা আটকে দাঁড়িয়ে গেছিলো, আর তখন রোমান রিংস বলেছিল ইউ আর অন মাই ওয়ে, আর তারপর কোডি রোডস রাস্তা ছেড়ে দিয়েছিল, আর তারপর রোমান রিংস বলেছিল ইউ আর অন মাই ওয়ে ইন লাইভ, এই বলে রোমান রিংস বেরিয়ে গেছিলো, একটা মিউজিকের সাথে প্রোমোটা শেষ হয়েছিল। তো এটা একটা আলাদাই প্রচেষ্টা ছিল ডাব্লিউডাব্লিউর প্রোমোকে আরও অন্য লেভেলে নিয়ে যাওয়ার, আর আমি বলবো ডাব্লিউডাব্লিউ তাতে সাকসেসফুলও হয়েছে, আর এই ধরনের প্রোমো আমাদের ভালো লাগছে এখন। তো সেই কারণে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ ভবিষ্যতে এরকম আরও অনেক প্রোমো দিতে চলেছে, কিন্তু এই সব জিনিসের ভিত তো এই প্রোমোটাই রেখেছিল, কারণ এইটা এতটা হিট হয়েছিল বলেই ডাব্লিউডাব্লিউ ভবিষ্যতে এটাকে কন্টিনিউ করার কথা ভাবছে। তো সেই কারণে আমি আমার লিস্টে 5 নম্বরে রোমান রিংস আর কোডি রোডসের এই প্রোমো সেগমেন্টটাকে রেখেছি।
এবার যদি চলে আসা যায় নাম্বার 4 মানে 4 নম্বরে, তো সেখানে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা এসেছে রাসেলমেনিয়া 40 নাইট 2 এর মেন ইভেন্ট থেকে। এবার রাসেলমেনিয়া 40 নাইট 2 এর মেন ইভেন্ট, যেখানে রোমান রিংস আর কোডি রোডস আবার মুখোমুখি হয়েছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা কতটা স্পেশাল ম্যাচ সেটা আমরা সবাই জানি। সেখানে কতজনের রিটার্ন হয়েছিল, কতজনের অ্যাপিয়ারেন্স হয়েছিল সেটাও আমরা সবাই জানি। জে উসো, জিমি উসো, সোলো সিকোয়া, রক, আন্ডারটেকার, জন সিনা, মানে কে আসেনি সেই ম্যাচে। কিন্তু এই ম্যাচের মেন যে মোমেন্টটা ছিল, বা আমরা বলতে পারি যেই মোমেন্টটার কারণে রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপ হারিয়ে ফেললো, সেটা হলো যখন আমরা দেখেছিলাম যে রককে আটকানোর জন্য সবার মানে আন্ডারটেকার আসার আগে সেথ রলিন্স শিল্ডের গিয়ার পরে চলে এসেছিল, আর রক তো সেথ রলিন্সকে মেরে ফেলে রেখেছিল, তারপর আন্ডারটেকার এলো, রককে চোখ স্ল্যাম মারলো, এগুলো করলো। কিন্তু তারপর যখন রক আর ছিল না সেখানে, তখন আমরা দেখতে পেয়েছিলাম চিয়ার ছিল রোমান রিংসের হাতে, আর তার কাছে দুটো অপশন ছিল। তার ডান দিকে দাঁড়িয়ে ছিল কোডি রোডস আর বাঁ দিকে দাঁড়িয়ে ছিল সেথ রলিন্স। এবার এই চিয়ারটা সে একজনকেই মারতো, আর সে যদি সেই সময় চিয়ারটা কোডি রোডসকে মারতো তাহলে হয়তো কোডি রোডস সেই ম্যাচটা হেরেও যেতে পারতো। কিন্তু যেহেতু সেথ রলিন্স শিল্ডের গিয়ার পরে তার দিকে দাঁড়িয়ে ছিল, মানে তার বাঁ দিকে দাঁড়িয়ে ছিল, তো সে কোডি রোডসকে সিলেক্ট না করে সেথ রলিন্সকে সিলেক্ট করলো, কারণ তার পুরনো বদলা নেওয়া এখনও বাকি ছিল। আর সেথ রলিন্স যেভাবে রোমান রিংসের পিঠে একটা চেয়ার মেরে এই সব কিছু শুরু করেছিল, যেটা কিছুদিন আগে আমাদের স্যামিজানও বলেছে যে সেই চেয়ার শটটা মারার জন্যই রোমান রিংস আজকে ট্রাইবাল চিফ হতে পেরেছে। তো সেই বদলাটা একটা গ্র্যান্ডেস্ট স্টেজে নেওয়া দরকার ছিল। এবার তোমরা বলবে এর আগের বছর রয়্যাল রাম্বলেও তো রোমান রিংস সেথ রলিন্সকে চেয়ার দিয়ে বিশাল পিটিয়েছিল, তো সেটা কি হলো? হ্যাঁ, সেটা পিটিয়েছিল, কিন্তু রাসেলমেনিয়ায় আর রাসেলমেনিয়ার মতো গ্র্যান্ডেস্ট স্টেজ আর হয় না। তো গ্র্যান্ডেস্ট স্টেজে এই বদলাটা রোমান রিংসের নেওয়া এখনও বাকি ছিল। তো সেই কারণে কোডি রোডসকে মানে তার অপোনেন্টকে সিলেক্ট না করে রোমান রিংস সেই চেয়ারটা দিয়ে মেরেছিল সেথ রলিন্সকে, যাকে আমরা বলতে পারি সেথ রলিন্সের আলটিমেট স্যাক্রিফাইস। আর তারপর আমরা দেখেছিলাম সেথ রলিন্সের তো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের কোডি রোডস রোমান রিংসকে পরপর 3টে ক্রস রোডস মেরে রোমান রিংসের এত বড় চ্যাম্পিয়নশিপ রানকে শেষ করে, আর কোডি রোডস নিজে চ্যাম্পিয়ন হয়ে যায়। তো আমরা বলতে পারি এই যে সেথ রলিন্সের পিঠে যে চিয়ার শটটা ছিল, এইটা একটা জেনারেশনাল চিয়ার শট ছিল। মানে এক হচ্ছে যখন সেথ রলিন্স রোমান রিংসের পিঠে মেরেছিল শিল্ড ভাঙার সময়, সেটা তো মেমোরেবল হয়ে থাকবেই, তার সাথে সাথে এই চিয়ার শটটাও আমাদের স্মৃতিতে থেকে যাবে, কারণ এইটার কারণেই রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপ কোডি রোডসের কাছে হেরেছিল, এটা আমরা বলতে পারি। তো সেই কারণে আমার এই লিস্টের নাম্বার 4-এ আমি এই মোমেন্টটাকে রেখেছি। এবার চলে আসা যাক টপ 3-তে, যেখানে 3 নম্বরে আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা খুবই ছোট মোমেন্ট, কিন্তু আমাদের মাথায় তো থাকবে মোমেন্টটা। আর এটাও এসেছিল সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস থেকেই, যখন আমরা দেখেছিলাম ব্রনসন রিড রোমান রিংসকে একটা টেবিলে শুয়ে পুরো কেজের মাথায় চড়ে বসেছিল, আর সেখান থেকে একটা সুনামি দিতে যাচ্ছিল, আর সে দিয়েও দিয়েছে। কিন্তু সেই সময় রোমান রিংসকে বাঁচায় কে? সেই সময় রোমান রিংসকে বাঁচায় সিএম পাঙ্ক, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। কারণ আমরা তার আগে দেখছিলাম যে রোমান রিংস আর সিএম পাঙ্কের মধ্যে সব কিছু ঠিক ছিল না, আর এই মোমেন্টটা ঘটার জাস্ট কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ভুল করে রোমান রিংস সিএম পাঙ্ককে একটা স্পিয়ারও মেরে দিয়েছিল। তো এর পরেও যে সিএম পাঙ্ক রোমান রিংসকে বাঁচাবে, এটা আমরা কেউ ভাবতেই পারিনি। কিন্তু যখন আমরা দেখলাম যে ব্রনসন রিড কেজের মাথা থেকে ঝাঁপিয়ে রোমান রিংসের উপর পড়তে যাচ্ছিল, ঠিক লাস্ট মোমেন্টে সিএম পাঙ্ক কোনোভাবে রোমান রিংসকে বাঁচিয়ে নেয়, যেটা সত্যি সারপ্রাইজিংও ছিল আর আনএক্সপেক্টেডও ছিল। আর তারপর আমরা দেখতে পাই রোমান রিংস সিএম পাঙ্ককে তোলারও চেষ্টা করে, মানে তাদের মধ্যে তারপর থেকেই ধীরে ধীরে সব কিছু ঠিক হতে শুরু করে। কিন্তু যেমন বললাম, এই যে মোমেন্টটা ছিল এটা পুরো আউট অফ নোওয়্যার এসেছে, মানে এটা আমরা কেউ ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হবে বলো। হ্যাঁ, তারা এক টিমে ছিল তো এটা হয়তো হওয়া স্বাভাবিক, কিন্তু যদি কথা বলা হয় সিএম পাঙ্ক আর রোমান রিংসের, তাদের মধ্যে যে ইগো বা যে ইগো ক্লাসটা চলছে, তাতে কেউ কাউকে বাঁচাবে এটা ভাবাই যায় না। আর হয়তো যদি ব্রনসন রিড রোমান রিংসকে সেই সুনামিটা দিয়ে দিত, তাহলে হয়তো আমাদের যে ব্লাড লাইন বা ওজি ব্লাড লাইন, তারা সেই ম্যাচটা হেরেও যেত। তো সেই কারণে এই ম্যাচের জন্য যেমন এই মোমেন্টটা স্পেশাল ছিল, তেমন এই মোমেন্টটা আমাদের স্মৃতিতে থাকার জন্য বিশাল স্পেশাল ছিল। কারণ ওই যে সিএম পাঙ্ক রোমান রিংসকে বাঁচালো, এরপর থেকে ফিউচারের জন্য অনেক স্টোরি লাইনের রাস্তা খুলে গেল। তো সেই কারণে এই মোমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 3-এ রেখেছি। এবার নাম্বার 2-এ আমি যে মোমেন্টটাকে রেখেছি সেই মোমেন্টটা হলো রোমান রিংসের সামার স্ল্যামের রিটার্ন। এবার এই মোমেন্টটাকে তোমরা বলতে পারো যে এই মোমেন্টটা এক্সপেক্টেড ছিল, কিন্তু যতক্ষণ না এই মোমেন্টটা টিভিতে ঘটছিল ততক্ষণ এটা আমরা কেউই ভরসা করতে পারছিলাম না যে এটা আদৌ সত্যি হবে। কারণ আমরা সবাই জানতাম যে হ্যাঁ, রোমান রিংসের একটা আসার চান্স আছে কোডি রোডস আর আমাদের ওই দিক থেকে সোলো সিকোয়ার মেন ইভেন্ট ম্যাচে সামার স্ল্যামের। কারণ এই ম্যাচটাকে মেন ইভেন্টে রাখাই হয়েছিল এই কারণে যাতে রোমান রিংস এই ম্যাচে রিটার্ন করতে পারে। কিন্তু যতক্ষণ না রোমান রিংস রিটার্ন করেছে ততক্ষণ সবাই রোমান রিংসের জন্য অপেক্ষা করছিল। এমনকি যেই মোমেন্টে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এবার রোমান রিংস মানে আসতে পারে, তখন সবাই রোমান রিংসের চ্যান্ট করতেও শুরু করে দিয়েছিল, সবাই রোমান রিংসকে চাইছিল। আর তখনই আমরা দেখতে পাই সেখানে হয় আমাদের ওটিসির ডেবিউ বা আমাদের ট্রাইবাল চিফের রিটার্ন। আর তারপর রোমান রিংস এসে তো সোলো সিকোয়াকে বাজিয়েছে, সেটা একটা আলাদা কথা।
কোডি রোডস তার জন্য ম্যাচটা জিতে গেছে, সেটাও একটা আলাদা কথা। কিন্তু এই রিটার্নটার পর থেকেই ডাব্লিউডাব্লিউতে আবার বলা যায় একটা নতুন প্রাণ ফিরে এলো, আর ডাব্লিউডাব্লিউ আবার নতুন করে জেগে উঠলো, আর রোমান রিন্সের একটা নতুন ক্যারেক্টারের সাথেও আমরা ইন্ট্রোডিউস হলাম। তো সেই কারণে এই যে মোমেন্টটা, এটা তো আমাদের স্মৃতিতে থাকবেই। এক হলো 2020-তে রোমান রিন্সের অ্যাজ আ হিল ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করা, আর এক হলো 2024-এর সামার স্ল্যামে রোমান রিন্সের আবার অ্যাজ আ ফেস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করা। তো এই দুটো রোমান রিন্সের রিটার্ন আমাদের স্মৃতিতে তো চিরকাল থাকবে। তো সেই কারণে এই মোমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 2-এ রেখেছি। আর ফাইনালি এবার যদি রোমান রিন্সের 1 নম্বর মোমেন্টের কথা বলা হয়, বা 2024-এর রোমান রিন্সের সেরা মোমেন্টের কথা বলা হয়, তো সেইটা হলো যেই দিন আমরা স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলাম যে রক আর রোমান রিন্স মুখোমুখি এসেছিল, বা তাদের মধ্যে ফেস অফ হয়েছিল। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে এই ফেস অফটার তো কোনো মানে দাঁড়ায়নি আলটিমেটলি, কারণ আলটিমেটলি তো রক আর রোমান রিন্সের ম্যাচ এই বছর হয়নি। হ্যাঁ, ম্যাচ এই বছর হয়নি, কিন্তু আমরা জানি যে রক আর রোমান রিন্সের ম্যাচ আমরা আজকের থেকে না, 2015-তে যখন রোমান রিন্স রয়্যাল রাম্বল জিতেছিল আর সেটা শেষে রক এসে রোমান রিন্সকে বাঁচিয়েছিল, সেদিন থেকে আমাদের মাথায় রক আর রোমান রিন্সের ম্যাচ আছে। কিন্তু আমরা দেখেছি আজ অবধি ডাব্লিউডাব্লিউতে রক আর রোমান রিন্সের ম্যাচ হয়নি, আর সবাই এটাকে একটা ড্রিম ম্যাচ মনে করে, সবাই অনেক ফটোশপে রক আর রোমান রিন্সকে মুখোমুখি দাঁড় করায়, কিন্তু আসল জীবনে রক আর রোমান রিন্স এইভাবে মুখোমুখি এর আগে কখনো আসেনি। কিন্তু ফাইনালি যখন কোডি রোডস রয়্যাল রাম্বল জিতেছিল, কিন্তু তার পরের স্ম্যাকডাউনের এপিসোডে এসে কোডি রোডস রোমান রিন্সকে বলেছিল যে কোডি রোডস রোমান রিন্সকে চ্যালেঞ্জ করতে চায়, কিন্তু রাসেলমেনিয়াতে না, আর রাসেলমেনিয়ার জন্য কোডি রোডসের কাছে অন্য কেউ আছে, আর এই বলে সে রককে এনেছিল। আর তারপর আমরা দেখেছিলাম রিংয়ে এসে রক কোডি রোডসকে হাগ করেছিল, তারপর কোডি রোডস সেখান থেকে চলে গেছিলো, আর রক আর রোমান রিন্সের মধ্যে ফাইনালি একটা ফেস অফ হয়েছিল। আর এইটাই ছিল সব থেকে ক্লোজ মোমেন্ট, যখন আমরা ভেবেছিলাম যে এবার ফাইনালি রক আর রোমান রিন্সের ম্যাচ হতে চলেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছিল তোমরা সবাই জানো, উই ওয়ান্ট কোডির হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল টুইটারে, যার ফলে আলটিমেটলি ডাব্লিউডাব্লিউকে ম্যাচটা বদলাতে হয়। আলটিমেটলি আমরা দেখি কোডি রোডসই রোমান রিন্সকে রাসেলমেনিয়ায় ফেস করে, আর তারপর রকের ফাইনাল বস টার্ন হয়, মানে অনেক কিছু ঘটে। কিন্তু এই যে মোমেন্টটা ছিল, এইটা আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি রক আর রোমান রিন্সের ম্যাচ হয়, তো সেটা সূত্রপাত এখান থেকেই হয়েছিল। আর এই প্রথমবার ছিল যখন রক আর রোমান রিন্স এইভাবে মানে দুজনের সামনাসামনি এসে দাঁড়িয়েছিল, আর এইখান থেকে আমরা ভবিষ্যতের জন্য রক আর রোমান রিন্সের ম্যাচ দেখে কখনো না কখনো ডাব্লিউডাব্লিউতে হবে, এটার কনফার্মেশনও পেয়ে গেছি। তো সেই কারণে এই মোমেন্টটা তো আমরা কেউ কখনো ভুলবো না, যখন প্রথমবারের জন্য রক আর রোমান রিন্স দুজনের মুখোমুখি হয়েছিল। আর এইটাই ছিল এই বছরে আমার মনে হয় রোমান রিন্সের সব থেকে বেস্ট মোমেন্ট, যেটা সবসময়ই আমাদের স্মৃতিতে থেকে যাবে। তো সেই কারণে আমার এই লিস্টে 1 নম্বরে আমি এই মোমেন্টটাকে রেখেছি। তো এই ছিল এই বছরের সেরা 10 রোমান রিন্সের মোমেন্ট আমার মতে। আমি আবারও বলছি, তোমাদের আমার সাথে একমত হতে হবে সেরকম কোনো মানে নেই। তোমাদের কি ভালো লেগেছে রোমান রিন্সের এই বছর, বা রোমান রিন্সের টপ 10 মোমেন্ট তোমাদের অনুসারে কি, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তোমরা যদি আমার সাথে একমত হও, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর থ্যাংক ইউ বছরের সেরা 10 এই সিরিজে আমার সাথে এতদিন থাকার জন্য, এই 6টা এপিসোডে আমার ভিডিও দেখার জন্য। আর আশা করা যায় এই ব্যাপারটাকে আমরা প্রত্যেক বছরই কন্টিনিউ করতে পারবো, যেখানে 2025-এর শেষে এসেও আমরা 2025-এর সেরা 10 মোমেন্ট নিয়ে এইভাবেই কথা বলতে পারবো। তো তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ এই সিরিজে আমাকে সাপোর্ট করার জন্য, আর এই সিরিজটাকে ভালোবাসার জন্য। তো এটাই ছিল এই সিরিজের এই বছরের মতো শেষ পর্ব, আর তার সাথে সাথে এই বছরের শেষ ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। আর বছরের শেষ হিসেবে যদি কোনো উপহার দিতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যদি তোমাদের আমার কাজ ভালো লেগে থাকে তো। আর তার সাথে সাথে তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশানে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তো বছরের শেষ দিন, এবার এই শেষ সময়টুকু এই বছরের ভালো করে আনন্দে কাটাও। আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।